বিয়ের প্রায় 2 মাস হয়ে গেছে। বাসর রাতের পরে আমি আমার স্বামীকে দ্বিতীয়বারের জন্য আর দেখিনি, এবং আমাদের মাঝে কোনো রকম যোগাযোগও নেই। নিজের প্রিয় বান্ধবীর এমন জটিল স্বীকারোক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল আশা। তোর শ্বশুর শাশুড়ি এই নিয়ে কিছু বলেনি? কি বলবে? শিমু প্রশ্নের বদলে প্রশ্ন করায় কিছুটা রুষ্ট হলো আশা। মেয়েটা চিরকালই এমন, কখনো কোনো কিছু পরিষ্কার করে বলে না। দেখ শিমু, তোদের মধ্যে কি কিছু হয়েছে? আমি এইসব কিছুই জানি না আশা। লোকটাকে আমি বিয়ের আগে একবার মাত্র দেখতে পেয়েছিলাম। তুই তো জানিস ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। আমরা একে অপরকে ভালো করে চিনতামও না, সেখানে ঝামেলা কেমন করে হবে বলতো? তুই আঙ্কেল আন্টিকে এই ব্যাপারে কিছু বলিসনি? না, এখনো কিছু বলিনি। বিয়ের পরে ফিরনিতে আমার স্বামী না গেলেও আমার শাশুড়ি আমায় নিয়ে যায়। শাশুড়ি বাবাকে জানায় হঠাৎ কাজ পড়ে যাওয়ায় সাফওয়ান বিদেশে গেছে, কিছুদিন সময় লাগবে আসতে তার। তুই তবু কেন তাদের সত্যিটা বলছিস না শিমু? আমাদের আর্থিক অবস্থা তোর জানা আছে আশা। এখন আমি যদি বাড়ি ফিরে যাই বাবার কষ্ট হয়ে যাবে। ওর থেকে আমি বেশ আছি, দুবেলা ভালো খাবার, পোশাক সবই তো পাচ্ছি। কার সাথে কথা বলছো বৌমা? শাশুড়ির কণ্ঠ শুনে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে নেয় শিমু। আশাকে রাখছে বলে কল কেটে দিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। না মা, তেমন কারোর সাথে না। ও ভালো। তো শোনো, তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। আয়ান আজকে দুবাই থেকে ফিরবে, তাই আমি চাচ্ছি আমি আর তুমি মিলে নিজ হাতে কিছু রান্না করব। যেহেতু ও তোমার ছোট দেবর, তুমি পারবে? জি আম্মা। লায়লা ছেলের বউয়ের কথায় প্রসন্ন হয়ে চলে গেলেন। আয়নকে শিমু কখনো বাস্তবে দেখেনি। দু একবার তার ননদ অনিকা আয়নকে দেখিয়েছে ছবিতে, আর ভিডিও কলে একবার কথা হয়েছে। শ্বশুরের ব্যবসার কাজে দুবাই থাকে আয়ান, তাই সে বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় সে সেখানে উপস্থিত ছিল না। ব্যাস, আয়নের ব্যাপারে সে এতটুকুই জানে। শিমু তার কোমর পর্যন্ত চুল হাত খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটল। যাওয়ার পথে তার দাদির শাশুড়ি রাজিয়া বেগমের সাথে দেখা হলো। মহিলা যদিও শিমুকে খুব একটা পছন্দ করে না, তবুও শ্রদ্ধার খাতিরে শিমু তাকে জিজ্ঞেস করল। দাদি, আপনার কি কিছু লাগবে? রাজিয়া বেগম মুখ কালো করে বললেন, আমার কিছু দরকার নেই, তবে দেখো স্বামীকে পটাইতে না পেরে দেবরকে পটিও না। মহিলার কথা শুনে এক মুহূর্তেই অন্তর বিষিয়ে উঠল শিমুর। কতটা নীচ মানসিকতা তার, সেটা শিমু বুঝতে পারল। রাজিয়া বেগম বিয়ের পরের দিন থেকে কোনো অজানা কারণে তাকে সব সময় কটু কথা শোনায়। নিজের কষ্টকে নিজের বুকেই মাটি চাপা দিয়ে রান্নাঘরের দিকে ছুটল শিমু। শাশুড়ির হাতে হাতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল তার। তাই কাজ শেষে ফ্রেশ হতে সে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। প্রায় ৩০ মিনিট নিয়ে গোসল সেরে মাগরিবের নামাজ পড়ে কিছু বই পড়ছিল শিমু। অনিকার কথাই দ্রুত জায়নামাজ ভাঁজ করে অনিকার সাথে নিচে এলো শিমু। যদিও সে জানতো আজকে তার দেবর আসার কথা, কিন্তু দেবরের সাথে নিজের স্বামীকে দেখে ভীষণ অবাক হলো সে। অস্পষ্ট স্বরে বলল, সাফওয়ান। পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠল। চারিদিকে কুমুদ পরিস্থিতি বিদ্যমান। সকল নিস্তব্ধতাকে ভেঙে দাদি দৌড়ে চলে গেল তার দুই আদরের নাতিদের কাছে। এমনিতে এই মহিলা যদিও ভালো করে হাঁটতে পারে না, কিন্তু তার আদরের নাতিদের দেখলে তার যেন 10 বছর বয়স কমে যায়। সাফু আমার, কইছিলি পরের মায়ের জন্য তুই কেন বাড়ি ছাড়বি? আবারও রাজিয়ার কথায় শিমুর মন তিক্ত হলো। সাফওয়ানের চলে যাওয়ার পিছনে সে তো দায়ী নয়, তবে প্রতিবার তাকে কেন দায় দেয় এই মহিলা? শিমুর শ্বশুর শান্ত দৃষ্টিতে দুই ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, আমি কাল সকাল 10টায় তোমাদের সাথে কথা বলবো। শিমুর শ্বশুর আলতাফ শান্ত মস্তিষ্কের একজন ব্যক্তি, তাই তিনি এই জটিল পরিস্থিতি সামাল দেবার জন্য কিছুটা সময় নিলেন। আলতাফ তার কথা শেষ করে নিজের কক্ষে চলে গেলেন। লায়লা বেগম বুঝতে পারলেন তার স্বামী তার ছেলের প্রতি ভীষণ রাগান্বিত, কিন্তু সাফওয়ান ক্লান্ত থাকায় কিছুই বললেন না। তার ছেলে যতই অপরাধ করুক না কেন, শিমুর নিজেকে এখানে বড্ড বেমানান লাগছে। তার তথাকথিত স্বামী তার দিকে এই পর্যন্ত একবারের জন্য তাকায়নি। আয়ান শিমুর অস্বস্তি কিছুটা আন্দাজ করে। ভাবি, আপনি দূরে কেন দাঁড়িয়ে আছেন?
ভাইয়ের পাশে এসে দাঁড়ান। যদিও আয়ান শিমুর অস্বস্তি কমানোর জন্য বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, ওই যে মেয়ে স্বামীর কদরই তো বোঝে না, ওই কি কইরা স্বামীরে দরদ করব। লাইলা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেই রকম কদর দেবার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলের কথা শোনানো না লাইলা। আপনিও নিজের নাতির দোষ ঢাকতে আসবেন না। আয়ান, তোর ভাইকে নিয়ে ঘরে যা। আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখল তার পাথরের মতো স্বামীর তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিতা স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। যে মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখে কী লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো, নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করল, কি লাভ এই রূপগুণ দিয়ে? যেই রূপে যেই গুণে স্বামীকে মুগ্ধ করতে পারলাম না। নিজের সাথে কথা বলতে বলতেই শিমু হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রুকণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটা আকারে ভূপৃষ্ঠে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটা আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। অনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি আসবে বললে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করলো। অনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোরে গাঁটটা মারল আর বলল, অনার্স পড়ুয়া ছাত্র যে এত গাধি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সেই পড়ে। সাফওয়ান ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। কোন ভাবে? অনিকা ভীষণ মজা পেল। সেও অনুরূপভাবে ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, অফিসের বর যে এত বোকা হয় সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুমি এত বড় গাধা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানো না। এর বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করল। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টি টেবিলের উপর রাখল। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটি সকাল হয়। সেই সকাল কারোর জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারোর জন্য আনে বিষাদার মর্মপীড়া। সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাজে লেগে পড়েছে শিমু। সঙ্গে বাড়ির কাজের বুয়া রহিমা খালা আর শাশুড়ি লায়লা বেগমও আছেন। লায়লা আর রহিমা গল্পে মশগুল হয়ে আছে। শিমু টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হয় রাজিয়া বেগমের। শিমু এই বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি, কারণ শিমু যতটুকু জানে রাজিয়া বেগম আগুনের তাপ মোটেও সহ্য করতে পারে না, তার নাকি মাথা ব্যথা করে। শিমুর অবাক হওয়া দেখে রাজিয়া বেগম শিমুর দিকে ঘুরে মুখ বাঁকালেন। এই মেয়েটাকে তার শুরু থেকেই পছন্দ না। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতিবউ করে আনবে, কিন্তু এই মেয়ে তার উল্টো, ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটা মেয়ে। রাজিয়া বেগম শিমুকে ঠেলে সরিয়ে দেখল কি কি রান্না হচ্ছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়েছে, তবুও সে প্রসন্ন হলেন না। লাইলা, আরো 2-1 পদ করতা, আমার নাতিদের কি এই কয়টা পদ দিয়ে আর খাওয়া হবে? শিমু যদিও কিছু মুখে বলতে পারল না, মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হলো। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর। মনে হয় না মা, আমার ছেলেরা সকালে এত খাবার খাবে। ছেলের বউয়ের কথায় রাজিয়া বেগম মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নিজের ছেলেকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের শায়েস্তা করবেন। খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল শিমু আর রহিমা।
লাইলা বেগম রুমে গেছেন ফ্রেশ হতে। এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করলো। অনিকা চোখ ডলতে ডলতে খাবার টেবিলে এসে বসলো, কিন্তু খাবারের দিকে তাকাতেই তার চোখের থেকে সমস্ত ঘুম উড়ে গেল। ভীষণ খুশি হয়ে খাবারে হাত দিতে যাবে অমনি আয়ান এসে বোনের হাত চাটি মারল। আয়ানের এমন কাজে প্রচণ্ড বিরক্ত হলো অনিকা। বিরক্তি নিয়ে বলল, তুই দেখিস তোর বউকে আমি কোনো বেলায় শান্তিতে খেতে দিব না। আমার বউ কি তোরটা খাবে নাকি আমারটা? আমি কি তোরটা খাই না বাবারটা? যারটাই খাস, মুটিয়ে যাচ্ছিস, দেখছিস না? আমি মুটিয়ে যাচ্ছি, এত বড় কথা বলতে পারলি তুই? এই থামবি তোরা? বাবার কণ্ঠ পেয়ে দুই ভাই বোন একেবারে চুপ হয়ে গেল, কিন্তু একে অপরের চোখে চোখে শাসাতে মোটেও ভুলল না। শিমু এদের দুই ভাই বোনদের দুষ্টুমিষ্টি ঝগড়া দেখে নিজের বোনেদের কথা চিন্তা করল। শিমুরা 4 বোন। শিমু বড় বোনের বিয়ে হয়েছে 5 বছর আগে। অভাবের সংসার হওয়ায় তার বাবা খুব দ্রুত তার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়। আর তার ছোট দুজন যমজ বোন আছে, যাদেরকে জন্ম দিতে গিয়ে তার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। শিমু অনুভব করলো ওর নিজের বোনদের কথা মনে পড়ছে। এই মেয়ে, দাঁড়িয়ে না থেকে আমাদের খেতে দিবি তো, নাকি না খেয়ে বসে থাকতে হবে? রাজিয়া বেগমের কথায় হুঁশে ফেলল শিমু। ইতিমধ্যে শাশুড়ি বাদে টেবিলের সবাই উপস্থিত। শিমু একে একে সবার প্লেটে খাবার বাড়ছিল। নিজের স্বামীর প্লেটে বাড়তে গিয়ে হাত থেমে গেল। অদৃশ্য জড়তা তাকে আঁকড়ে ধরল। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু মুখে টু শব্দটিও করল না। রাজিয়া বেগম বিরক্ত হলেন ভীষণ। শিমু হাত থেকে খাবারের চামচ কেড়ে নিয়ে নিজেই বেড়ে দিলেন প্রাণপ্রিয় নাতিকে। প্রথমবার রাজিয়ার কাজটা মনে মনে ভালো লাগলো শিমুর। শিমু, তোমার খাবার সার্ভ করতে হবে না, তুমিও আমাদের সঙ্গে বসো। আব্বু আম্মা আসুক, আমরা একসাথেই খেতে বসবো। আলতাফ আর কিছু বললেন না। নিজের খাওয়া শেষ করে দুই ছেলেকে তার কক্ষে যেতে বলে নিজের কক্ষে প্রস্থান করলেন। শিমু নিজের কক্ষে বসেছিল। প্রয়োজন ছাড়া সে খুব একটা নিজের কক্ষের বাইরে যায় না। আসবো ভাবি। শিমু দরজার দিকে তাকিয়ে দেখল অনিকা এসেছে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, ব্যবহারও খুব সুন্দর। এই যে এই বাড়িতে আসার পর মেয়েটা তাকে যতবার ডাক দেয় ততবার তার মধ্যে ভালো লাগা কাজ করে। মেয়েটা তার 1 বছরের জুনিয়র, কিন্তু ভালোবাসা আর সম্মান এই মেয়েটার থেকেই সবচেয়ে বেশি পেয়েছে সে। আসো না, আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি নিতে হবে না। তবুও ভাবি, অনুমতি ব্যতীত কারো রুমে আসা ঠিক না। ওকে ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে। অনিকা শিমুর পাশে গিয়ে বসলো। জানো ভাবি, এই বাড়িতে তুমি আসার আগে আমার কোনো গল্প করার মানুষ ছিল না, কিন্তু তুমি আসার পরে আমি আমার মনের কথাগুলো কোনো সংকোচ ছাড়াই বলতে পারি। তো গল্প বুড়ি, আজকে কি নিয়ে গল্প করবেন আপনি? সাফওয়ান ভাইকে নিয়ে শুনবে তুমি? শিমুর হাসি মাখা মুখটা এক মুহূর্তেই মলিন হয়ে গেল। এই লোকটা তার মনের কোণে শুধু ঘৃণাই সৃষ্টি করেছে। তার জানা মতে কোনো আদর্শবান পুরুষই বিয়ে করে বউকে একা ফেলে চলে যাবে না। এর ফলে সেই মেয়েটাকে কতটা কষ্ট পোহাতে হয় সেটা শুধু সেই জানে। শিমুর থেকে কোনো উত্তর না পেয়ে অনিকা বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। যেটা করা তার মোটেও ঠিক হয়নি। তাই সে নিজের কথাকে অন্যদিকে ঘোরালো। সাফওয়ান ড্রয়িং রুমে সোফায় কোলের ওপর ল্যাপটপ নিয়ে বসেছিল। লাইলা নিজের ছেলের পাশে গিয়ে বসলেন। সে সাফওয়ানকে এখনো বুঝতে পারে না। চেনা ছেলেটা কেমন অচেনা হয়ে গেছে। সকালে আলতাফ নিজের ছেলেদের সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন। কি বলেছেন তার কিছুই লাইলা জানে না। তবে এটুকু জানেন তার ছেলেটা একটা মেয়ের প্রতি অন্যায় করছে। মেয়েটাকে নিজে পছন্দ করে নিজের ছেলের বউ করেছিল সে। কত আশা নিয়ে মেয়েটা এসেছিল এই বাড়িতে, কিন্তু কি পাচ্ছে মেয়েটা? মাকে লক্ষ্য করে নিজের কোলে থাকা ল্যাপটপটা বন্ধ করল সাফওয়ান। মা কি নিয়ে কথা বলবে সাফওয়ান তার কিছুটা আন্দাজ করতে পারল। কোনো কিছু না বলেই মায়ের কোলে টান টান হয়ে শুয়ে পড়ল। ছেলে আচমকা কোলে শুয়ে পড়ায় কিছুটা বিস্মিত হলো লায়লা। কিছু বলতে যাবেন তার মাঝেই সাফওয়ান মায়ের কাছে একটা আবদার করল।
মা, একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও না। ছেলের আবদার লায়লা বেগম ফেলতে পারলেন না। কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল মা ছেলের মাঝে। নীরবতা ভেঙে সাফওয়ান বলতে শুরু করলো। মা, আমি দুঃখিত। নিজের ভালো মন্দ এখন আমি বুঝতে পারিনি। নিজের তাড়াহুড়োয় নিয়ে ভুল সিদ্ধান্তকে সবসময় সঠিক মনে করেছে। নিজের মায়ের কথা অপক্ষ স্ত্রীকে অবহেলা করেছে। মা, আমি বুঝতে পেরেছি আমার করা চরম অন্যায়। নিজের কথা শেষ করে সাফওয়ান একটা দীর্ঘশ্বাস নিল। মা, তুমি বলতে না আয়ানের বিবেক বুদ্ধি কম, কিন্তু জানো মা, আয়ান খুবই বুদ্ধিমান একটা ছেলে। ও না বোঝালে আমি আমার চরম বোকামিটা করে যেতাম। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের থেকে আমি আর কোনো বোকামি করব না, প্রমিস। দেরি করে হলেও যে ছেলে সঠিকটা বুঝতে পেরেছে তার জন্য লায়লা বেগম প্রচণ্ড খুশি হলেন। আমারও কিছুটা ভুল আছে। আমারও উচিত হয়নি তোমাকে বিয়ের জন্য ফোর্স করা, কিন্তু আমিও নিরুপায়। নিজের ছেলের ভালোর জন্য আমি স্বার্থপর হয়েছিলাম। বাবা, অতীত সবারই থাকে, কারো ভালো, কারো আবার খারাপ। আমি চাই তোমার ওই পুরনো জরাজীর্ণ জীবনকে পিছনে ফেলে বর্তমান জীবনকে সুন্দর করে তোলো। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি বউয়ের কোলও দখল করবে, আবার মায়ের কোলও দখল করবে, আর আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব? আমার নয় বউয়ের আদরের বয়স হয়নি, কিন্তু মায়ের আদরের তো বয়স আছে, তাই নয় কি? আয়ানের কথা শুনে সাফওয়ান মায়ের কোল থেকে উঠে আয়ানের কান ধরল। তোর এই ঠোটকারের স্বভাব যে কবে যাবে বলতো? বউ এনে দিলেই চলে যাব। কি বললি? না মানে আর করব না, সরি। দুই ছেলের কাণ্ড দেখে লায়লা উচ্চস্বরে হেসে দিলেন। কে বলবে এরা বড় হয়ে গেছে? জীবন বড় ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়ে অভাবনীয়। সময়ের পরিক্রমায় কালো ছায়ায় মোড়া, কিছুটা আশা আর কিছুটা ভ্রম। জীবনের সঙ্গ কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি অসমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটিমিটি করে জ্বলছে, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনের জটিল সব সমীকরণ মিলাতে ব্যস্ত, কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য সাফওয়ান আর আয়ান ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো একজন নারী অবয়বের দিকে। আয়ান কে হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করে। ভাইয়ের উপস্থিত বুদ্ধি দেখে সাফওয়ান মনে মনে খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সে নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে সে ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করল। এত রাতের ছাদে একা কি করছেন? শিমু প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা ভরকে গেল। মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই তার নিঃশ্বাস ক্রমশ বেড়ে গেল। হাত পা জড়বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে শিমু কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতেই সাফওয়ানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিমুর মনে হলো তার বুকের মধ্যে কে যেন ঢাকঢোল বাজাচ্ছে। সাফওয়ান শিমুর অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়ালো। শিমুর নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে। সে তো এতটা দুর্বল নয়, আর তার অস্বাভাবিক হওয়ার কারণই বা কি? কিন্তু নিজেকে প্রশ্ন করে শিমু কোনো উত্তর পেল না। তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার। সাফওয়ান মুখ আরও কিছুটা সামনে নিয়ে আসলো। শিমুর ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। সাফওয়ান সন্তর্পণে শিমুর চুলগুলো কানের পিঠে গুছিয়ে দিল। সাফওয়ানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এই মেইয়া, তুই এত রাতে ছাদে কেন আইসস? দাদির কর্কশ কণ্ঠ পেয়ে সাফওয়ান শিমুর থেকে দূরে সরে দাঁড়ালো। তার চোখে মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে, কিন্তু শিমু ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। রাজিয়া বেগম বিরক্ত হলেন। ভাগ্যের সে সময় মতো এসেছে।
না হলে কি হতো কে জানে। সাফু দেখলা কেমন মাইয়া? সাফওয়ান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চলে গেল। তার দাদির প্রতি রাগ রাগ লাগছে। শিমু নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল। নিজের করা কাজেই হতভম্ব হয়ে গেছে সে। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ঝেড়ে দেবে, কতগুলো কড়া করে কথা শোনাবে। কই, সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার শিমুর। আসবো শিমু? শিমু বিছানা গোছাচ্ছিল। হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরল। এত সকালবেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছুটা অবাক হলো। জি আম্মা আসুন। লায়লা বেগম এসে খাটের পাশে রাখা আরাম কেদারায় বসলেন। শিমু, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো। শিমু কখনো এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি, কিন্তু তার চিত্ত আনন্দিত হলো। কতদিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভিতরে ভিতরে খুশির ঢেউ শুরু হলো। কিন্তু শিমু সেটা প্রকাশ করলো না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, সাফওয়ান তোমাকে নিয়ে যাবে। সাফওয়ানের সাথে যাবে ভাবতেই শিমুর সর্বশরীর শিউরে উঠল, কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতিসূচক অর্থে নিজের মাথা ঝাঁকালো। লায়লা বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতে শিমু নিজের সাথে হিসেব নিকেশ করতে বসল। অনেক ভেবে চিনতে পেল সাফওয়ান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে। কারণ এত বড়লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচ ঠেলা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। সাফওয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর শিমু গাড়ির জানালা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। মাঝে মধ্যে সাফওয়ান লুকিং গ্লাসে দু একবার পেছনে তাকাচ্ছে আর ড্রাইভিং করায় মনোযোগ দিচ্ছে, কিন্তু দুজনের কেউ নীরবতা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপত নীরবতা আরও কিছুক্ষণ চলল। অবশেষে শিমুকে জিজ্ঞেস করলো। আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। শিমু শুধু মুখ দিয়ে হুম উচ্চারণ করলো। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? শিমু এবার সাফওয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সাফওয়ান মেকি হাসি দিয়ে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন, তাই বললাম। শিমু এখনো কোনো উত্তর দিল না। একরাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। সাফওয়ান একটু হতাশ হলো। বুঝতে পারল এই মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটল আবার নিজ গন্তব্যে। গাড়ি এসে থামলো একেবারে শিমুদের বাড়ির উপর। গাড়ির শব্দ পেয়ে শিমুর দুই বোন ফিহা আর রিহা দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো। পরক্ষণেই তাদের হুঁশ আসতেই জোরে চিৎকার দিল, আব্বা গো, দেখো আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে মজিদ বাড়ির পেছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি দিয়ে মাখামাখি। মেয়ে ও মেয়ের জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। ফিহা আর রিহা বোনকে গিয়ে জড়িয়ে ধরল। সাফওয়ানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন মজিদ। মুহূর্তেই তিনি অস্থির হয়ে গেলেন কি করবেন না করবেন এই ভেবে। সাফওয়ান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করল। আপু, আপনি অস্থির হবেন না, আমি তো এই বারোটা ছেলে, তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে মজিদ কিছুটা শান্ত হলেন। ফিহা রিহা দুই বোনই শিমুর পাশে দাঁড়িয়ে আছে। সাফওয়ান তাদের কাছে ডাকলে তারা নিজের কাপড়ের দিকে তাকিয়ে সাফওয়ানের দিকে এগোয় না। এই ভয়ে তাদের দু বোনের জামা কাপড়ে থাকা ময়লা যদি ওর শরীরে লেগে যায়। সাফওয়ান তাদের জড়তা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবল একদম বোনের মতো স্বভাব এদের। নিজেই উঠে এগিয়ে গেল তাদের দিকে। দুহাত এগিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করল। নিজের কাছ থেকে দুটো চকলেট বের করে তাদের হাতে দিল। ব্যাস, তাদের সকল ভয় শেষ।
বোনজামাইয়ের ওপর খুশি হয়ে দুটি চুমু ওকে দিল তার গালে। শিমু সাফওয়ানের কাজে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে, সে হয়তো ততটা খারাপ না। রাজিয়া বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদিকে এমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান দাদির কাছে গিয়ে বসে। আয়ান এতটুকু বুঝতে পারছে দাদি কোনো কারণে ভীষণ রাগান্বিত। আয়ান দাদির পানের বাটা বের করে দাদিকে একটু করে পান বানিয়ে দাদির হাতে দিল আর বলল, ওহো সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝো না কিন্তু। দাদি আয়ানের হাত থেকে পান কেড়ে নিয়ে চিবুতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায়, রাগ কমানোর জন্য। রাজিয়া বেগম মনে মনে ভাবলেন, এমন করে যদি শিমুকে দাঁতের গোড়ায় সে পিষতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। শিমুদের বাড়ি থেকে কিছুটা সামনে এগোলে কালীগঙ্গা নদী। নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্ত দেখল। ফিহা আর রিহা দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারাও উপভোগ করছে। সাফওয়ানের মনে হলো শহর থেকে গ্রাম অনেক সুন্দর। তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে। সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে। আজ এতদিন পরে গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। শিমুর চিন্তায় চিন্তায় মুখ কালো হয়ে গেছে। সাফওয়ানের তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো গেল না। এখন তাদের এক ঘরেই থাকতে হবে। লোকটা তো তেমন একটা ভালো নয়। যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে? সে কি চেঁচাবে? না, এটা করা যাবে না। নিজের সাথে বোঝাপড়া করে কোনো উত্তর পেল না শিমু, তাই হতাশ হয়ে বসে রইল। ইতিমধ্যেই শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকল সাফওয়ান। ভেতরে এসে নজর পড়ল এক ভাবুক রমণীর দিকে, যে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে। ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল, না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না। সাফওয়ান গলা খাখারি দিল। সাফওয়ানের শব্দ পেয়ে শিমু হঠাৎভাবে দাঁড়িয়ে গেল। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। শিমু সেটা খেয়াল করে আরও অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল কাছে আসতে চাইলে কড়া করে কিছু কথা শুনিয়ে দেবে। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? শিমু সাথে সাথে কথা নাকচ করে বলল, না না, আমি চিন্তিত নই। আপনি কাছে আসতে চাইলে আমি কি আসতে দিব না নাকি? নিজের কথা শেষ করে শিমু ঠোঁটে কামড়ে ধরল। মনে মনে ভাবল, এটাকে বলে ফেলল সে। সাফওয়ানের মুখের হাসিটা আরো চওড়া করে বলল, তার মানে আমি কাছে আসবো? শিমু ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে, তাই সে আর লজ্জায় কোনো কথা বলতে পারল না। চুপ করে দাঁড়িয়ে রইল। সাফওয়ান গিয়ে বিছানায় বসল। পুরো ঘরে একটা খাট, একটা পড়া টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিচ্ছু নেই। শিমু এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। আপনি কি ঘুমাবেন না, নাকি না ঘুমিয়ে রাত পার করে দেওয়ার ইচ্ছে আছে? সত্যি বলতে আমার আপনার পাশে শুতে অস্বস্তি বোধ হচ্ছে। শিমুর অকপটে উত্তরে বলল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না। শিমু তবুও পুরোপুরি শান্ত হলো না। সাফওয়ান শিমুর অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানায় একটা কাঁথা আর দুইটা বালিশ। সাফওয়ান বিছানার মাঝ বরাবর কাঁথা ভাঁজ করে লম্বা করে বিছিয়ে বিছানা দুভাগ করলো। আপনি একপাশে থাকবেন, আমি একপাশে থাকবো। আশা করছি আপনার কোনো অস্বস্তি হবে না। অতঃপর সাফওয়ান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল। শিমু কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ান হঠাৎ চোখ খুলে বলে উঠল, আমি অতিক্রম করব না, কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে, আমি কিছু মনে করব না। শিমু মনে মনে সাফওয়ানকে বেয়াদব বলে গালি দিল। তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেল। সাফওয়ান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল। শিমু ঘুমিয়েছে বুঝতে পেরে সাফওয়ান চোখ মেলল।
মেয়েটা তার দিক পিট করে শুয়ে আছে। সাফওয়ান আস্তে করে বিছানা ছেড়ে উঠল। শিমু যে পাশ করে শুয়েছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়ালো। শিমু গভীর ঘুমে তলিয়ে থাকায় সে বুঝতেও পারল না তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। সাফওয়ান শিমুর ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করল। আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারত, কিন্তু সে তো নিজের রাগ ক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গেছিল। কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক। মেয়েটার সাথে এটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে, মেয়েটা ভীষণ চাপা স্বভাবের। বুক ফাটবে কিন্তু মুখে ফুটবে না। সাফওয়ানের খুব ইচ্ছে করলো নিজের হাত বাড়িয়ে শিমুর গাল স্পর্শ করার, কিন্তু পরক্ষণেই নিজের করা ওয়াদার কথা মনে করে হাত সরিয়ে নিল। যখন সব সেই শুরু করেছে তখন সেই শিমুর ভালোবাসা জয় করে নেবে, এতে যতই তারে কাঠখড় পোড়াতে হোক না কেন তাকে। সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল শিমুর। নিজের দিকে তাকাতেই অবাক হলো, তার শরীরে কাঁথা দিয়ে জড়ানো। সাফওয়ান নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে। নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো শিমু। ফর্সা মুখে কালো কালো ছোট ছোট চাপদারিতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে। সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে অজু করতে ঘর থেকে বেরিয়ে গেল। টিনের ফাঁক ফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল সাফওয়ানের ওপর। সেই আলোতেই সাফওয়ানের ঘুম ভেঙে গেল। সাফওয়ান আশেপাশে তাকালো একবার। শিমু ঘরে নেই। সাফওয়ান বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হলো। তার ছোট দুই শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। শিমু রান্না করছে। রান্নাঘরে তার শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে। সাফওয়ান অনুভব করলো তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরো কয়েক গুণ বেড়ে যেত। সাফওয়ান শালিকাদের কাছে গেল। ফিহা আর রিহা সাফওয়ানকে কাছে পেয়ে বায়না করলো তাদের সাথে বল খেলতে। সাফওয়ান তাদের অনুরোধ ফেলতে পারল না, আড়ালে চলে গেল। ফিহা রিহা আনতে যেতে চাইলে সাফওয়ান তাদের রেখে নিজেই বল আনতে গেল। ঝোপড়ার নিচে নিচু হয়ে বল আনতে গিয়ে ভুলবশত ঝোপড়ার কাঁটা পরনের শার্ট ভেদ করে পিঠে ঢুকে গেলে ব্যথায় মুখ থেকে শব্দ বের হয়ে এলো সাফওয়ানের। তবুও কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাদের হাতে ধরিয়ে দিল। রিহা রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল। দুলা ভাই, রক্ত! রিহার চিৎকার শুনে শিমু দৌড়ে এলো। দেখলো সাফওয়ানের পিঠ থেকে শার্ট ভেদ করে রক্ত বেরোচ্ছে। শিমু দ্রুত এগিয়ে গেল সাফওয়ানের দিকে। শার্টটা খুলুন। আমার তেমন ইনজুরি হয়নি তো। চুপ করুন তো, আপনি কি কোনোভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি? সাফওয়ান ভাবলো সে কি মেয়ে নাকি লজ্জা পাবে। সাফওয়ান একটানে শার্ট খুলে ফেললো। শিমু দেখলো এক জায়গায় কাটা ফুটে গেছে, আরেকটা জায়গায় বেশ অনেকটা আঁচড় লেগেছে। শিমু দ্রুত কাটা টান দিয়ে বের করলো। সাফওয়ান ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। অতপর শিমু কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। আপনি ঝোপঝাড়ের ভেতরে কেন গিয়েছিলেন? দেখতেই তো পাচ্ছেন ওখানে বেলের কাঁটা আর খেজুরের কাঁটা রাখা। সাফওয়ান চোখ বড় বড় করে তাকালো। বেলের কাঁটা আর খেজুর কাটার ভয়াবহতার কথা শুনেছে সে, আজকে প্রত্যক্ষদর্শীও হলো। শিমুর এবার সাফওয়ানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল। শার্টলেস বুকে বলতে গেলে তেমন একটা লোম নেই, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। শিমু অন্যদিকে ঘুরে ঢোক গিলল, মনে মনে বলল, লোকটা কি জিম করে নাকি? সাফওয়ান শিমুর চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসল আর বলল, বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয় তবে একটু আধটু ব্যথাতে কিছু হয় না। ফিহা আর রিহা অসহায়ের মতো বোন জামাইয়ের দিকে তাকিয়ে আছে। এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে। মানুষ সামাজিক জীব, মানুষ একাকী জীবনযাপন করতে পারে না। তার জন্যই গড়ে ওঠে পরিবার। পরিবারের মানুষগুলো একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু সেই বাঁধন ছেদ করে মেয়েদের চলে যেতে হয়। শ্বশুরবাড়িতে এক মুহূর্তেই
পর হয়ে যায় নিজের পরিবার, আর শুরু হয় অন্য পরিবারের সাথে মানিয়ে চলা। এই জটিল সময়টাতে প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামীর ভালোবাসাটা থাকা প্রয়োজনীয়। গাড়িতে চুপ করে মন খারাপ করে বসে আছে শিমু। ভেবেছিল এতদিন পর বাড়িতে এসেছে, কিছুদিন থাকতে পারবে, কিন্তু আফসোস সেটা আর হলো না। সকালে আয়ান ফোন করেছিল, বলল দাদি নাকি বাথরুমে পড়ে গিয়েছে, যার ফলে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। সাফওয়ানকে বারবার নাকি দেখতেও চাইছে, তাই এত তাড়াহুড়ো করে চলে আসা। শিমুর ইচ্ছে করছিল না বাবা আর ছোট দুই বোনকে ফেলে আসতে। বাবার একাকী এই বয়সে থাকাটা অনেক কষ্টের। তারপরে তার ছোট দুই বোনও মায়ের আদর থেকে বঞ্চিত। কত বলেছে বাবাকে, বাবা আরেকটা বিয়ে করো, কিন্তু বাবা মানতে নারাজ। কালকে রাতে সাফওয়ানও কথায় কথায় বলেছিল, আব্বু, আপনার একজন সঙ্গীর প্রয়োজন, ফিহার ইহার একজন মায়ের প্রয়োজন। মজিদ একগাল হাসি দিয়ে বলেছিল, বাবা, ভালোবাসার মানুষটার জায়গা তার জন্য একান্তই তোলা থাকে। তুমি যদি তাকে গভীরভাবে ভালোবাসো, তার অনুপস্থিতিতেও তোমার কখনো একা মনে হবে না। মনে হবে সে তোমার পাশে পাশে আছে। আর ফিহারিহাদের কথা বলছো, এদের জন্য আমি মানতে পারি, কিন্তু সেই মাঝে ওদেরকে ভালোবাসবে তার কি গ্যারান্টি আছে? আর আমার কোনো সঙ্গিনীর প্রয়োজন নেই। এক জীবন যার সঙ্গে পেয়েছি তাকে ভেবে ভেবে চলে যাব আমরা। সাফওয়ান মুগ্ধ হয়ে শোনে তার শ্বশুরের কথা। ভালোবাসা যে কতটা সুন্দর, শুধুমাত্র যে ভালোবাসতে জানে সেই এর প্রকৃত অর্থ বুঝতে পারে। আর স্বামী স্ত্রীর মাঝে যে ভালোবাসা থাকে সেটা হয় পবিত্র, যার মাঝে রয়েছে অন্যরকম প্রশান্তি। শিমুর চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো সাফওয়ানদের বাড়ির সামনে। সাফওয়ান নিজ স্ত্রীর দিকে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। শিমুও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনে একসাথে ভেতরে আসলো। কলিং বেল চাপতেই রহিমা খালা এসে দরজা খুলে দিল। সাফওয়ান ভিতরে আসতেই দেখল দাদি সোফার উপর পা টান টান করে বসে আছে, পায়ে ব্যান্ডেজ করা। সাফওয়ান এগিয়ে গিয়ে দাদির পায়ের কাছে বসলো আর বলল, কেমন আছে এখন? দাদি কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল, এই তো যা দেখছিস। বাথরুমে পড়ে গেলে কি করে? কিভাবে যে পড়ে গেলাম। তাহলে তুমি রেস্ট করো, আমি এখনই ফ্রেশ আসছি। শিমু গুটিসুটি মেরে এক কোণে দাঁড়িয়েছিল। মনে মনে ভাবল মহিলাটা যতই খারাপ হোক, ব্যথা যেহেতু পেয়েছে তার একবার জিজ্ঞেস করা উচিত। শিমু কাছে গিয়ে দাদি বলে ডাক দিল একবার। রাজিয়া বেগম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যেন সবকিছুর জন্য শিমু দায়ী। শিমু কিছুটা অপমান বোধ করল। আর কিছু না বলে নিজের ঘরে ফ্রেশ হতে যাবে, অমনি শাশুড়ি কোথা থেকে যেন ছুটে আসলো। শিমু, ওইদিকে কই যাচ্ছ? জি আম্মা, ফ্রেশ হতে যাচ্ছি। ওইদিকে না, তুমি সাফওয়ানের ঘরে যাও। আমি তোমার সব কিছু ওই ঘরে রেখে এসেছি। কিন্তু আম্মা, আমি আশা রাখছি তুমি আমার উপরে কোনো কথা বলবে না। দাদি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল। কাঁদি খেতা। লালা বেগম তার কথায় কোনো পাত্তা দিলেন না। শিমু কুটি কুটি পায়ে সিঁড়ি ভেঙে সাফওয়ানের কক্ষে দরজার সামনে গেল। দরজা খোলাই আছে, তবুও শিমুর দরজায় খটখট আওয়াজ করল। সাফওয়ান ভেতর থেকে আওয়াজ দিয়ে বলল, ভেতরে আসো। শিমু জানে এটা তাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও সে ভিতরে গেল। সাফওয়ান বাথরুমে আছে, সেখান থেকেই পানির শব্দ আসছে। শিমু পুরো ঘরে চোখ বুলালো। অতঃপর তার নজর পড়ল ঘরের এক কোণে রাখা লাকেজগুলোর দিকে, যেখানে লায়লা তার পোশাক জিনিসপত্র রেখে গেছে। গুটি গুটি পায়ে সেদিকে এগুলো। লাকেজ খুলে একটা হালকা গোলাপি রঙের 3 পিস বের করলো। এর মাঝেই দরজা খোলার শব্দ এলো। শিমু দ্রুত পিছনে ঘুরল। সাফওয়ান দাঁড়িয়ে আছে আর তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সে এখানে শিমুকে দেখবে ভাবতেও পারেনি। পরনে একটা জিন্সের প্যান্ট আর কালো রঙের গেঞ্জি, আর কাঁধে টাওয়াল। চুল দিয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। শিমু উঠে দাঁড়িয়ে নিজের লাগেজগুলোর দিকে ইশারা করে বলল,
আম্মা বলেছে আজ থেকে এই রুমে থাকতে। সাফওয়ান লাগেজগুলোর দিকে তাকালো। সে এগুলো কিছু খেয়াল না করেই ওয়াশরুমে চলে গিয়েছিল। মনে মনে মায়ের সিদ্ধান্তে খুশি হলো, কিন্তু শিমুকে কিছু বুঝতে দিল না। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। শিমু তার যাবার দিকে তাকিয়ে ভাবল, লোকটা কি তার এই ঘরে আসাতে বিরক্ত হয়েছে? সাফওয়ান নিজের রুম থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেল। মাকে একটা বিশাল ধন্যবাদ দিতে হবে, মনে মনে আওড়ালো। আসলেই মা গ্রেট। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মা, তুমি বেস্ট। ধন্যবাদ যদি কাউকে দেওয়ার থাকে আমাকে দে ব্রো। সাফওয়ান আয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আয়ান বেশ আরাম করে বসে আপেল খাবার প্রস্তুতি নিচ্ছে। কেন তোকে দিব? আমাকে দিবি না তো কাকে দিবি? আমি তো বুদ্ধিটা মাকে দিলাম। সাফওয়ান আয়ানের হাত থেকে আপেল নিয়ে কামড় বসিয়ে বলল, ধন্যবাদ। আমি শুধু ধন্যবাদ নিব না, বল কি লাগবে তোর? কানে কানে বলি, আচ্ছা। আমার না বউ লাগবে। সাফওয়ান আয়ানের পিঠে জোরে করে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, কথা ঠিক করে বলিস, আমি তোর বড় ভাই। আয়ান পিঠে হাত বুলাতে বুলাতে ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। যার জন্য এত কিছু করতেছে সেই ভাইও তার দুঃখ বুঝল না রে। ডিনারে সবাই একসাথে খাবার খেতে বসেছে। শিমু আর লাইলা বেগম খাবার সার্ভ করছে। আলতাফ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সাফওয়ান, তুমি ঢাকায় ফিরছো কবে? আব্বু ফিরবো 3 তারিখে। ও, তার মানে 2 দিন আছো? জি। আলতাফ এবার আরও গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে তোমার তো সেখানে একা সব কিছু করতে কষ্ট হয়, তুমি বরং বৌমাকে নিয়ে যাও। রাজিয়া বেগম খাবার রেখে আলতাফের দিকে বড় বড় চোখ করে তাকালেন। কি বলছিস তুই আলতাফ? শিমু চলে গেলে বৌমার কষ্ট হবে তো। আলতাফ মায়ের দিকে প্রকুচকে তাকিয়ে বললেন, মা, লাইলার জন্য রহিমা আর অনিকা আছে, কিন্তু রাফওয়ান সেখানে একা থাকে, তাই শিমু গেলে সাফওয়ানের ভালো হবে। লাইলা মনে মনে খুশি হলেন স্বামীর সিদ্ধান্তে। তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য তাদের একত্র থাকা প্রয়োজন। সবাই খুশি হলেও রাজিয়া বেগম মুখ ভার করে বসে রইলেন। আয়ান অনিকা দাদির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অনিকা আয়ানের কানে কানে বলল, ভাইয়া ভালো হইছে, কিন্তু বুড়ির বেশ শিক্ষা হইছে। আয়ান দাদির দিকে তাকিয়ে বলে উঠল। দাদি, খাচ্ছ না কেন? আয়ানের কথা শুনে দাদি ভাতের লোকমা গালে নিয়ে চিবোতে শুরু করলো। আবারও ছেলের বউয়ের কাছে হেরে গেল। ছেলে নাতি কাউকে তার আর নিজের বশে করা হলো না। এইসবের মাঝে শিমু চোখ ছলছল করে দাঁড়িয়ে রইল। সবাই তাকে নিয়ে সিদ্ধান্ত নিল, কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। সাফওয়ান খেতে খেতে শিমুর দিকে তাকালো। শিমুর অবস্থা থেকে বুঝতে পারল শিমু তার সাথে যেতে চায় না। শিমু সকল কাজ শেষ করে সাফওয়ানের রুমে নক করল। সাফওয়ানের সাথে তার কথা বলা প্রয়োজন। সাফওয়ান ভিতরে আসতে বলায় সে ভিতরে ঢুকলো, কিন্তু রুমের ভেতর ঢুকে ভীষণ অবাক হলো। সাফওয়ান নিজের পোশাক আলমারির এক পাশে রেখে দিচ্ছে। কৌতূহল নিয়ে শিমু জিজ্ঞেস করলো, আপনি আপনার জিনিসগুলো একপাশে রাখছেন কেন? সাফওয়ান কোনো প্রতিক্রিয়া না করে এবার শিমুর লাগেজগুলো ধরতে যাবে, অমনি শিমু দৌড়ে গিয়ে সাফওয়ানের হাত সরিয়ে দেয়। সাফওয়ান ভ্রু কুঁচকে তাকায়। কি হলো, হাত ছড়ালেন কেন? আপনি আমার লাগেজ ধরছেন কেন? সাফওয়ান শিমুর থেকে লাগেজ নিয়ে বলল, পোশাক গুছিয়ে রাখবো। সহজ সাবলীল উত্তর দিয়ে সাফওয়ান লাগেজ নিয়ে যায়। শিমু আবার দৌড়ে গিয়ে আটকায়। আপনাকে রাখতে হবে না, কেন? কারণ আমার পোশাক আমি রাখবো। আমি রাখলে কি সমস্যা বলুন তো? শিমু ভীষণ বিরক্ত হলো। রাগ দেখিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না একটা মেয়ের লাগেজে কত প্রয়োজনীয় জিনিস থাকে? সাফওয়ান এবার বুঝতে পারল, তবু বুকে রাগানোর জন্য বলল, না, আমি কিভাবে বুঝবো আপনি মেয়ে নাকি? আপনি বলুন, আমি সব বুঝে নিচ্ছি। শিমু রাগে চোখ মুখ লাল করে লাগেজের ওপর থেকে সাফওয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, আমার পোশাক আমি গোছাবো। যদি আরেকবার হাত বাড়ান তো হাত পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। সাফওয়ান এই প্রথম বউকে এত রাগ করতে দেখে।
আর কথা বলতে দেখে অবাক হলো। কিন্তু শিমু তার সাথে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বুঝতে পেরে মনে মনে খুশি হলো। দরজা খোলাই ছিল। আয়ান চুপি চুপি পায়ে পিছন থেকে এসে বোনকে বলল। কি করছিস পাকনি? আকস্মিক শব্দ পেয়ে অনিকার হাতের স্কেচবুকটা নিচে পড়ে যায়। অনিকা দ্রুত স্কেচবুকটা তুলতে যাবে, অমনি আয়ান বুকটা নিচের হাতে তুলে নেয়। হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে বলল। কি বলতো, প্রেমপত্র লিখছিস নাকি? তুমি দাও তো খাতাটা। স্কেচ বুকে কি কেউ প্রেমপত্র লিখতে পারে নাকি? পারে পারে, মানুষ চাইলে সবই পারে। আয়ান খাতাটা খুলতে যাবে, অমনি দ্রুত অনিক খাতা কেড়ে নিতে যায়, কিন্তু আয়ান খাতা দেয় না। বোনের থেকে লম্বা হওয়ায় বোনকে এক বাহুর চিপায় আটকে রাখে। অতঃপর খাতার পৃষ্ঠা উল্টাতে থাকে। উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় গিয়ে চোখ আটকে যায়। একজোড়া চোখ, চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। অনিকা কোনো রকমে আয়ানের কাছ থেকে ছুটে হাত থেকেই খাতাটা কেড়ে নেয়। ভাইয়া, তুমি যে এমন করে আমাকে জ্বালাও, দোয়া করি তোমার বউ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিক। তা যাই করুক, একটা বউ হলেই চলবে আমার। শিমু সাফওয়ানের মাঝে আজকে রয়েছে বিশাল কোলবালিশ। সাফওয়ান রেখেছে এই ভয়ে যদি কিছু হয়ে যায়, যা মেয়ে পরে তার হাত পায়ে না ভেঙে দেয়। কেটে গেছে 2 দিন। সাফওয়ান শিমুর চলে যাবার সময় হয়ে গেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও শিমুকে যেতে হচ্ছে। শিমুর যাবতীয় জিনিস গাড়িতে তুলছে ড্রাইভার চাচা। শিমুর শাশুড়ির কাছে দাঁড়িয়ে আছে মুখ ভার করে, যেন টুপ করে চোখের জল গড়িয়ে পড়বে। অনিকাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে করছে না ভাবিকে যেতে দিতে, কিন্তু ভাই ভাবির মাঝে যোজন যোজন দূরত্ব কমাতে তাদের একত্রে থাকাটা প্রয়োজন। আয়ান সাফওয়ানের সাথে দুষ্টমিতে ব্যস্ত। অবশেষে সকলকে বিদায় দিয়ে সাফওয়ান আর শিমু গাড়িতে বসলো। দাদি তাদের যাওয়া দেখেও কিছু বলল না, শুধু মুখে অন্ধকার নামিয়ে বসে রইল। শিমুর চোখ এবার বাঁধ ভেঙে গেল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আর ওর হাতের সাহায্যে মুছে ফেলছে। সাফওয়ান নিজের রুমাল এগিয়ে দিল। শিমু সাফওয়ানের থেকে রুমালটা নিয়ে চোখ পরিষ্কার করলো। মুহূর্তের মাঝে শিমুর চোখ মুখ লাল হয়ে গেল। প্রায় 3 ঘন্টার রাস্তা। আধা ঘন্টা মতো কান্না করে শিমু ঘুমিয়ে গেল। সাফওয়ান সপ্তপর্ণে শিমুর মাথা সাফওয়ানের কাঁধে রাখল। মনে মনে ভাবল, মেয়েটা কত রূপ দেখবে। সে কখনো রুদ্রাণী, কখনো কান্নাবতী, কখনো আবার শান্ত নদীর মতো গভীর। এই মেয়ের প্রেমে পড়ার মতো হাজার কারণ আছে তার কাছে, তাই সে একটা কারণও মিস করবে না। সবগুলো কারণ দেখে তার প্রেম পুকুরে হাবুডুবু খাবে। সাফওয়ানের মনে একটা ইচ্ছে বারবার উকিঝুঁকি দিচ্ছে। মন চাচ্ছে একবারই মেয়েটার গালে নিজের ঠোঁট স্পর্শ করাতে, কিন্তু মস্তিষ্ক বলছে না, এটা করলে তার ওয়াদা ভঙ্গ হবে। মন মস্তিষ্কর সাথে লড়াই করে সে মস্তিষ্ককেই জিতিয়ে দিল। গভীরভাবে তাকিয়ে রইল নিজ স্ত্রীর দিকে। নেই চোখের প্রণয়। যদি শিমু দেখত, তবে সাফওয়ানকে নির্বিঘ্নে আপন করে নিত। লাইলা বেগম রান্নাঘরে রহিমা খালার সাথে রান্না করছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। তিনি দ্রুত গিয়ে দরজা খুলে দিতেই দেখলেন আমান আর তার পরিবার দাঁড়িয়ে আছে। এই সন্ধ্যাবেলায় তাদের আসার কারণ বুঝতে পারলেন না, তবুও ভদ্রতার খাতিরে ভেতরে আসতে বললেন। আমান সম্পর্কে আয়ানের বন্ধু, সে মাঝে মাঝেই এ বাড়িতে আসে, কিন্তু বাবা মাকে নিয়ে আসার কারণটা অস্পষ্ট। তাই তিনি তাদের হালকা নাস্তা দিয়ে উপরে আয়ানকে ডাকতে চলে যান। অনিকার মন খারাপ দেখে আয়ান এটা সেটা বলে বোনকে খুশি করার চেষ্টা করছে। লাইলা অনিকার রুমে আয়ানকে দেখে বললেন, আয়ান, তোর বন্ধু এসেছে। আয়ান বিস্ময় নিয়ে বলল, এই সন্ধ্যাবেলায়? হ্যাঁ, আমার এসেছে পরিবার নিয়ে। আমানের নাম শুনে অনিকার হার্টবিট ফাস্ট হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, আমান পরিবার নিয়ে চলে এসেছে। আয়ানের বন্ধুর হঠাৎ পরিবার নিয়ে আগমনের কারণটা বোধগম্য হলো না। দ্রুত নিচে গিয়ে আমানকে বলল,
দোস্ত তুই এই সন্ধ্যাবেলা কেন আসতে পারি না? আমানের শীতল কণ্ঠে উত্তর দিয়ে আশেপাশে চোখ বলি অনিকাকে খুঁজল। না, কোথাও নেই। মেয়েটা তাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেবার প্ল্যানিং করছে নাকি? আলতাফ এসে আমানের বাবা সিরাজের পাশে গিয়ে বসলেন। ভাই, এই অসময়ে আপনারা এখানে কোথাও যাচ্ছিলেন বুঝি? না ভাই, এখানেই এলাম। আলতাফের ভ্রু কুঁচকে গেল। ভদ্রতা সুলভ মুখে হাসি ফুটিয়ে বলল, হঠাৎ এই পথে কি মনে করে? এখন রোজই আসতে হবে, সম্পর্ক দৃঢ় করতে এসেছি। আলতাফ বিচক্ষণ মানুষ। সিরাজের কথার মানে খুব দ্রুতই বুঝতে পারলেন। আমানের দিকে একবার গভীরভাবে তাকালেন। আমান বারবার অনিকার রুমের দিকে তাকাচ্ছে, যা বোঝা তিনি বুঝে গেলেন। বাবা মায়ের একমাত্র ছেলে আমান। আমান ছেলে হিসেবে ভালোই, বর্তমানে সে একজন হার্ট সার্জন। সিরাজও নামকরা ব্যবসায়ী। সব মিলিয়ে তিনি অমত করার সুযোগ পেলেন না, তাই মুখে একগাল হাসি ফুটিয়ে বললেন, লাইলা মাকে ডাকো আর মিষ্টি নিয়ে আসো। সিরাজও খুব খুশি হলেন আর বললেন, যদিও আমার ডায়াবেটিস আছে, তবুও আজকের জন্য মিষ্টি খেলে কিছু হবে না। আমানের মা কামিনী বেগম স্বামীর দিকে চোখ গরম করে তাকালেন। বউয়ের চোখ গরম দেখে সিরাজ মুখ ছোট করে বললেন। অল্প করেই খাবো। সিরাজের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিলেন। আয়ান বন্ধুর চোখের দিকে গভীরভাবে তাকায়, মনে মনে আওড়ায়। আমার বোনের সাথে শালা তুই এত কিছু করলি, আমি জানলামই না। আলতাফ সাহেব লাইলাকে বলল, লাইলা, তুমি একটু অনিকাকে নিয়ে আসো তো। অনিকার নাম শুনে আমানের চিত্ত পুলকিত হলো। আয়ান চুপচাপ বসে আয়ানের কাণ্ড দেখছে। কলেজে জীবনের একটা কথা মনে পড়ে গেল তার। তখন আয়ান আর আমান সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আয়ানকে যে মেয়েই পছন্দ করে না কেন, আয়ান তাকে পটিয়ে নিত। এমনকি শায়লা নামের একটা মেয়েকে আয়ানের অনেক ভালো লেগেছিল। বন্ধুকে এই ব্যাপারে জানালে আয়ান সেই মেয়েটাকে নিজ দায়িত্বে নিজের প্রেমিকা বানিয়ে নেয়। তাই আমান সেদিন আয়ানকে রাগ করে বলেছিল, আমি এমন কাউরি গপ বানাবো দেখিস, তুই লাইন মারা তো দূরে থাক, আমার সাথে তাকে দেখলে লজ্জা পাবি। আমান সত্যি সেটাই করেছে, তার নিজের বোনেরই প্রেমিক হয়েছে। আয়ানের আকাশ পাতার চিন্তার মাঝেই ড্রয়িং রুমে লাইলা অনিকাকে নিয়ে আসলো। অনিকা আমানের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না, কিন্তু আমান চাতক পাখির মতো তাকিয়ে আছে তার প্রণয় কুমারীর দিকে, যাকে এবার সে চিরতরে নিজের করে নেবার জন্য এসেছে। আর তার প্রণয় কুমারী অভিমান দেখিয়ে দূরে যেতে পারবে না। অনিকাকে একদম আমানের মুখোমুখি বসানো হলো। অনিকা ভাবতেই পারছে না ছেলেটা নিজের কথাকে এত তাড়াতাড়ি সত্যি করে দিবে। অতিরিক্ত অস্বস্তি হচ্ছে অনিকার, কারণ আমান এক নজরে তাকিয়ে আছে তার দিকে, আর তার ভাই সরু দৃষ্টিতে তাকিয়ে আছে আমানের দিকে। আমানের বাবা মা অনিকার সাথে কথা বলল। তাদের তেমন কিছু জানার নেই। মেয়েকে তারা আগে থেকেই চেনে। ছেলের জেদের কাছে হার মেনে এই রাত্রিবেলা তারা মেয়ে দেখতে এসেছে। রাজিয়া বেগম চা মুখে দিতে দিতে বললেন, আমার মনে হয় আমান আর আনিকাকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া প্রয়োজন। রাজিয়া বেগমের কথায় সবাই সম্মত হলেন। আমান যেন এই কথারই অপেক্ষায় ছিল। অনিকা উঠতে সেও অনিকার পেছন পেছন হাঁটা শুরু করলো। অনিকার রুমের ভেতরে আসার সাথেই আমান দরজা আটকে দিল। অনিকা যেন নিঃশ্বাস আটকে গেল এমন অবস্থা, তবু কাঁপা কাঁপা গলায় বলল, দরজা কেন আটকাচ্ছ? আমান অনিকার কথায় পাত্তা না দিয়ে অনিকার মুখোমুখি এসে দাঁড়ালো। অনিকার পুরো শরীরে কাঁপুনি ধরে গেল এবার। আমান শান্ত কণ্ঠে বলল, আমার ফোন কেন ধরছিলে না? আমি বলছি না আমার দ্রুত সহ্য হয় না। অভিমান করা যাই করো, ফোন কেন বন্ধ করছো? এমন অবস্থা করে যাব, আজকের পর কখনো অভিমান করে দূরে যেতে পারবে না। অনিকা ঘামতে শুরু করলো। ছেলেটার জেদ সম্পর্কে অবগত সে, কিন্তু একদিনের মধ্যে যে বিয়ের প্রস্তাব এনে হাজির হবে সেটা কল্পনাতেও আসেনি ওর। অবশ্য আমান এবার বলেছিল রাগ করে ছেড়ে চলে যেতে চাইলে ডাইরেক্ট বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আরও সেটাই করেছে।
আমান এগিয়ে এসে অনিকার কপালে চুমু এঁকে দিল। আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হও। আমি প্রেমিক হিসাবে ভীষণ সভ্য ভদ্র, কিন্তু আমি জামাই হিসাবে কিন্তু ততটাও অসভ্য অভদ্র হব। নিজের কথা শেষ করে আমান ড্রয়িং রুমে চলে গেল, আর অনিকা সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সময় গড়ালো। তারপর অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে এসে সবার সাথে বসলো, আর একটিবারের জন্য ভুলেও আমানের দিকে তাকালো না। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো শিমু। কিছু মনে করার চেষ্টা করলো, ভাবলো সে তো গাড়িতে ছিল, বিছানায় এলো কিভাবে। মনে পড়ল কাঁদতে কাঁদতে গাড়িতে ঘুমিয়ে যাওয়ার কথা। তাহলে কি সাফওয়ান তাকে নিয়ে এসেছে? কিন্তু কেমন করে নিয়ে এসেছে? কোলে করে নয় তো? ভাবতে শিমুর কান গরম হয়ে গেল। শেষমেশ ওই লোকটার কোলে উঠেছে ও। নিজেকে নিজেই কতক্ষণ বকাঝকা করল। তার ভাবনার মাঝেই সাফওয়ান ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। শিমু সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। মনে মনে ভাবল, এত বড় দামড়া ছেলে একটা মেয়ের সামনে কিভাবে 3/4 প্যান্ট আর সেন্টো গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকতে পারে? এর কি কোনো লজ্জা নেই? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে অমায়িক হাসি দিল। শিমুর যেন সেই হাসিতে কাজ জ্বলে গেল। সাফওয়ান ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে চিরুনি চালাতে চালাতে বলল, প্রায় 3 ঘন্টার রাস্তা তো ঘুমিয়ে এলেন, এখনো কি ঘুমানোর প্ল্যানিং আছে নাকি? শিমু সাফওয়ানের কথার উত্তর দেবার প্রয়োজন বোধ করল না। চুপচাপ উঠে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ান শিমুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘুম থেকে উঠেই ঝাঁজ লবঙ্গ ঝাঁজ দেখানো শুরু করে দিয়েছে। আমাদের পরিবার একটু আগেই চলে গেছে। অনিকা বসে বসে দাঁত কামড়াচ্ছে। আলতাফ বিয়ে সম্পর্কে তেমন কিছু জানায়নি আমানের পরিবারকে, শুধু বলেছে, দেখেন ভাই, হুট করে তো বিয়ের মত এত বড় কাজ সম্পূর্ণ করা যায় না, তার জন্য সময় প্রয়োজন, আর ছেলে মেয়েদেরও আর একটু নিজেদের জানার বোঝার প্রয়োজন। আর আমার বড় ছেলে আজকেই ঢাকা গেছে, আমি চাচ্ছিলাম আর একটু সময় নিতে। সিরাজও আলতাফের কথার উপর কোনো কথা বলেনি। তারাও কিছু সময় দিয়ে গেছেন বিয়ের সম্পূর্ণ প্রস্তুতির জন্য। আয়ান পুরো ড্রয়িং রুমে পায়চারি করছে। অনিকার ভাইয়ের অবস্থা দেখে মেঝেতে নখ ঘুরছে। আয়ান অনিকার পাশে গিয়ে বলল, তুই আমার ওই বোকা বোনটা না, যাকে আমি প্রেমের পও সে জানে না? আবার জোরে নিঃশ্বাস নিয়ে বলল, আর আমানও তো আমার ছোটকালের সেই বলদ বন্ধুটা, যে নাকি ভাজা মাছ উল্টে খেতে জানে না। নিজের কথা শেষে আয়ান আহম্মকের মতো বসে রইল। তার এতদিনের হিসেব সব উল্টো হয়ে যাচ্ছে। রাজিয়া বেগম এসে সোফার উপর বসলেন। মনে মনে তিনি একটু সাফওয়ান শিমুর প্রতি রাগান্বিত, তাই পরিবারের কারোর সাথে তিনি প্রয়োজন ব্যতীত কথা বলছেন না। লাইলা বেগম সকালের খাবার উদ্দেশ্যে ডাকলেন। অনিকা ধীর পায়ে হেঁটে গিয়ে খাবার টেবিলে বসল। ধীরে ধীরে সবাই গিয়ে টেবিলে বসে পড়লে লাইলা বেগম খাবার সার্ভ করতে করতে বললেন, সাফওয়ান আমায় কল করেছিল, ওরা কোনো সমস্যা ছাড়াই বাসায় ভালোভাবে পৌঁছে গেছে। সময়ের বেড়াজালে আমরা সবাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। আমাদেরকে সময় ধোঁকা দিয়ে চলে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আমরা সেটা অনুভব করি তখন অনেক দেরি হয়ে যায়। তাই আমাদের উচিত যে কোনো সময়কে সঠিকভাবে কাজে লাগানো, যেন এই নিয়ে আমাদের পরে কোনো আফসোস না থাকে। শিমু সাফওয়ানের বাসায় এসেছে গোটা 7 দিন হয়ে গেল। কোনো রকম বই পড়ে টিভি দেখে সময় পার হয়ে যাচ্ছে ওর। কখনো হয়তো সে ভাবেনি তার এত বড়লোক বাড়িতে বিয়ে হবে। এই সব কিছুই ছিল তাদের কাছে ছেঁড়া কাঁথাই থেকে লক্ষ টাকার স্বপ্ন দেখার মতন। কিন্তু সৃষ্টিকর্তা যে ভাগ্যের মতো অলৌকিক একটা জিনিস রেখেছে, এই ভাগ্য যখন ফলে যায় মানুষ মিসকিন থেকে লাখপতি হয়ে যায়, আবার লাখপতি থেকে মিসকিন হয়ে যায়। সাফওয়ানের এই ফ্ল্যাটে রয়েছে 3টি কামরা, যার একটি কামরায় সে থাকছে, অন্যটিতে সাফওয়ান। আর একটি কামরা খালি পড়ে আছে। মাঝে মধ্যে তার নিজের কাছে ভাবতেও অবাক লাগে, তারা তো স্বামী স্ত্রী, তাদের মাঝে কি এই যোজন যোজন দূরত্ব মানায়? তখনই তার ভেতরে সত্তা বলে ওঠে, মানায়। নিজের আত্মসম্মান প্রতিষ্ঠিত করতে চাইলে এটা মানায়। যদি দ্রুত তুমি তাকে ক্ষমা করে দাও
তবে আবার সে একই ভুল করতে পারে। যদি সে সত্যি নিজের ভুল শুধরে নিতে চায়, তাহলে তাকে পরখ করো, যেন একই ভুল বারবার না হয়। মুমিন ব্যক্তি একবারই ধোঁকা খায়, বারবার নয়। শিমু সেই ভুল করবে না। সাফওয়ানকে পরখ করবে গভীরভাবে। এতে একটু সময় লাগলেও দোষের কিছু নেই। শিমু নিজের চিন্তাভাবনায় ইতি ঘটিয়ে রান্নাঘরে চলে গেল। সাফওয়ান বলে গেছিল আজকে ফিরতে রাত হবে, তাই সেও রান্নাঘরে দেরি করেই ঢুকেছে। উদ্দেশ্য কই মাছ টমেটো দিয়ে ভুনা করবে, আর সাথে আলু ভাজি করবে। দুজন মানুষ বেশি রান্না করলে খাবার অপচয় হতে পারে। কোমরে ওড়না গুজে রান্না করা শুরু করে দিল। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করলো। কিছু সালাদ আইটেম কেটে টেবিলে সবকিছু গরম গরম সাজিয়ে রাখলো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাওয়ায় ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এরই মাঝে সাফওয়ান ডোরবেল বাজলো, কিন্তু কয়েকবার বাজানোর পরও শিমু দরজা খুলল না। শিমু ফোনে কয়েকবার কলও দিল, কিন্তু শিমুর ফোন ড্রয়িং রুমে থাকায় সেটাও রিসিভ হলো না। সাফওয়ান ভীষণ চিন্তিত হলো। সাফওয়ান আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। শিমু যতক্ষণে বের হয়েছে ফোনের কল বাজতে বাজতে কেটে গেছে। সাফওয়ান শেষবারের মতো কলিং বেল বাজালো। শিমু দ্রুত দরজা খুলে দিল। শিমু দরজা খুলতেই তার চোখ পড়ল সাফওয়ানের বিধ্বস্ত চেহারা। সাফওয়ান তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে গিয়ে শিমুকে স্পর্শ করতে গিয়েও করল না। তুমি ঠিক আছো তো? এতবার কলিং বেল বাজালাম, ফোনে কল করলাম, কোনোটাই কেন ধরলে না? সাফওয়ানের অতিরিক্ত অস্থিরতার কারণে আপনির বদলে তুমি হয়ে গেছে। শিমু দুঃখিত হয়ে উত্তর দিল। সরি, আসলে রান্না শেষে আমি ঘেমে গিয়েছিলাম, তাই সাবান নিতে গিয়েছিলাম একটু, মানে যার জন্য আমি শব্দ শুনতে পাইনি। ও, সাফওয়ান ছোট করে ওহ বলে নিজের ঘরের দিকে চলে গেল। শিমু বুঝতে পারল সাফওয়ান ভীষণ ক্লান্ত, তাই ওর সাথে তেমন কথা বলল না। শিমু এই 1 সপ্তাহে বুঝতে পেরেছে সাফওয়ান কফিতে আসক্ত, তাই সে কিচেনে চলে গেল কফি বানাতে। সাফওয়ান ফ্রেশ হয়ে বিছানায় বসেছে। দরজা খটখটানির শব্দ পেয়ে দরজার দিকে তাকালো। আসবো আসবো। ও, আসুন। আমি তো বলেছি আমার রুমে আসতে আপনি অনুমতি নেবেন না। শিমু কোনো বাকব্যক্তিতায় না জড়িয়ে সাফওয়ানের কাছে এগিয়ে গেল। হাতে রাখা কফির মগটা সাফওয়ানের দিকে এগিয়ে দিল। আপনার হয়তো এটা প্রয়োজন। সাফওয়ান শিমুর হাতের দিকে তাকালো। এই মুহূর্তে তার সত্যি 1 কাপ কফির প্রয়োজন ছিল। আজকে অফিসে এক ক্লায়েন্টের সাথে তর্কে জড়িয়ে পড়েছিল সে, যার দরুন মাথাটা ভীষণ ধরেছে। চাইলে কিন্তু আপনার জন্য 1 কাপ আনতে পারতেন। ধন্যবাদ, আমি কফি খাই না। ও, সাফওয়ান কফি খেতে খেতে প্রশ্ন করল। আচ্ছা, আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমার কেয়ার করেন কেন? আসলে আমি মানুষটাই একটু উদার প্রকৃতির, তাই। সাফওয়ান মুচকি একটা হাসি দিয়েই বলল। কতটা উদার দেখতেই পাচ্ছে। এতদিন যাবৎ ভালোবাসার আবদার করছে, উদারতা দেখিয়ে সেটাও তো দিতে পারেন নাকি? আপনাকে দেখলে আমার অদ্ভুত অনুভূতি হয়, সেই ঘৃণা নয় যেটা আপনাকে আমার করা উচিত। সাফওয়ান মুচকি হেসে উঠে গিয়ে শিমুর কানের কাছে ফিসফিস করে বলল। যেদিন আপনি অনুভূতির স্বাদ পাবেন, সেদিন আপনি সম্পূর্ণ আমার হবেন। শিমুর একটু লজ্জা লজ্জা অনুভব হয়। কেন হয় সেটা জানে না। শিমু নিজের কক্ষের দিকে যেতে যেতে বলল। আপনার খিদে পেলে আমাকে ডেকে দিন। সাফওয়ান মনে মনে বলল। খিদে তো লেগেছে, প্রেম খিদে লেগেছে আমার। এত রাতে আমানের ফোন দেখে অনিকা অবাক হলো। ছেলেটা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। আগে এরকম ছিল না। প্রথম প্রথম যখন আয়ন ভাইয়ের সাথে সাথে আসতো, তখন তাকে দেখে মনে হতো ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। কিন্তু যেই থেকে নিজের অনুভূতি সম্পর্কে ওকে জানিয়েছে, সেই থেকে শুরু করলো মিস্টার অভদ্র হয়ে যাওয়া। সেদিন দেখতে আসার পর থেকে ছেলেটা আরও বেপরোয়া হয়ে গেছে। হুটহাট কল দিচ্ছে, আবার দেখা করার আবদার করছে। ছেলেটা যে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এটা তার জানা হয়ে গেছে। প্রেমিক পুরুষ ভালো, কিন্তু ভয়ঙ্কর প্রেমিক পুরুষ একটু বেশি ভালো হয়। এরা তাদের প্রিয়তমার জন্য সবই করতে পারে।
অনিকা ভাবনার ইতি টেনে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। মেলি কণ্ঠ পেয়ে আমানের চিত্ত শান্ত হলো। যতবার এই কণ্ঠ শুনে ততবার তাকে একান্ত নিজে করে নেওয়ার ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে ওঠে। নিজেকে শান্ত করে নিজেই নিজেকে আশ্বাস দেয়, আর অল্প কিছুদিন, তারপর সে একান্তই তোর। যাকে হারানোর ভয় তোকে আর করে করে খাবে না। দাদি রহিমাকে দিয়ে পা টেপাচ্ছে। কালকে রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সাফওয়ান আর শিমু বাড়িতে এসেছে। এসেই পায়ের ওপর পা তোলে তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। নাতি ছেলের বউ তার পাশে না থাকায় শিমুকে সে কিছুই বলতে পারছে না। এই দুঃস্বপ্ন দেখার পর থেকে রাজিয়া বেগমের আত্মা শুকিয়ে আছে, শরীরও কেমন ম্যাচ ম্যাচ করছে। আয়ান দাদির ঘরের কাছ দিয়ে নিজের ঘরে যাচ্ছিল। দাদিকে এত রাতে জাগতে দেখে দাদির ঘরে প্রবেশ করলো। গিয়েও দেখলো রহিমা খালা পা টিপছে আর ঘুমই ঢলছে, কিন্তু বুড়ির চোখে ঘুম নেই। আয়ান রহিমা খালাকে চলে যেতে বলে নিজেই দাদির পা টিপে দিতে শুরু করলো। কথায় কথায় দাদিকে জিজ্ঞেস করলো, ঘুমাচ্ছ না কেন? ঘুম কি আমার আর আছে? কেন? ঘুম তো আমার কবেই উড়ে গেছে, যেদিন থেকে আমার নাতি গরিব একটা মেয়েকে বিয়ে করেছে। জানিস আমার কত স্বাদ ছিল? আয়ান দাদির কথা শেষ না করতে দিয়ে বলল, দাদি, আমার ঘুম পেয়েছে, আমি আসছি। নিজের কথা শেষ করে আয়ান আর এক সেকেন্ডও দেরি করলো না, দ্রুত দাদির কক্ষ থেকে বেরিয়ে গেল। রাজিয়া বেগম নাতির চলে যাওয়ার দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইলেন। তার কথা শোনার মতো কেউ নেই। একটু সুন্দর সন্ধ্যায় শিমু বেলকনিতে দাঁড়িয়ে আছে। সাফওয়ান আজকে বাসায় আছে। সাফওয়ান ড্রয়িং রুমে থাকায় শিমু রুম থেকে বের হচ্ছে না। সাফওয়ানের সামনে গেলে নিজের মধ্যে একরকম জড়তা অনুভূত হয়। ওর কেন এই জড়তা সেটা শিমু জানে না। সাফওয়ানের চোখে গভীর প্রণয় দেখলে মনে হয় সবকিছু ভুলে যেতে, কিন্তু তার যুবতী মন সাফওয়ানের জন্য তীব্র অভিমান পুষে রেখেছে। তার ইচ্ছে করে সাফওয়ানের বুকে মাথা রেখে সে সব রাতের কথা জানাতে, যে রাতগুলোতে সে নির্ঘুম কাটিয়েছে। জানতে ইচ্ছে হয় মানুষের কথার দ্বারা কত অপমান মুখ বুঝে সহ্য করেছে, কিন্তু অতিরিক্ত চাপা স্বভাবের হওয়ার জন্য ও এগুলো কিছুই বলতে পারে না। অতিরিক্ত অভিমানে দু চোখ ভেঙে জল পড়তে শুরু করলো। এক পর্যায়ে মেঝেতে পা ভেঙে বসে পড়ল শিমু। সাফওয়ান আজকে পরিপূর্ণভাবে নিজেকে ধাতস্থ করে নিয়েছে। শিমু তার কাছে এসেছে গোটা 1 মাস হয়ে গেল, কিন্তু তাদের সম্পর্কের বিশেষ কোনো উন্নতি হয়নি। সে নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছে, কিন্তু শিমু এখনো নির্বিকার। সে আর শিমুর অবহেলা সইতে পারছে না। অনেক তো হলো অনুভূতির লুকোচুরি, আর সে কোনো লুকোচুরি খেলতে চায় না। সে চায় এবার নিজের প্রিয়সীকে আপন করে পেতে। নিজের সাথে বোঝাপড়া করে সাফওয়ান সোজা শিমুর ঘরের দিকে চলে যায়, কিন্তু গিয়ে দেখল শিমুর রুমে নেই। ব্যালকনি থেকে ধীর পায়ে এগিয়ে যেতেই এক কান্নারত রমণীর দিকে দৃষ্টি আটকে গেল, যে রমণী হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করছে, যার দীর্ঘ কালো কেশ পিঠ জুড়ে লুটোপুটি খাচ্ছে। সাফওয়ান হাঁটু ভেঙে শিমুর কাছে ঘেঁষে বসল। এই রমণী কান্না করাতে এতটাই বিভোর যে তার সামনে যে কেউ বসে আছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সাফওয়ানের ভীষণ ইচ্ছে করল রমণীকে নিজের বুকে আগলে নিতে। জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, ওগো রমণী, তোমার এত দুঃখ কিসের? ওর মধ্যে হঠাৎ কোথা থেকে যেন একরাশ অধিকারবোধ তৈরি হলো। হাত বাড়িয়ে আগলে নিল নিজের প্রেয়সীকে। শিমু পুরুষালী হাতের ছোঁয়া পেয়ে একটু ভরকালো, থমকালো, স্তব্ধ হয়ে গেল। নিজের লুকোনো কান্না কারো সামনে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সাফওয়ানের বুক থেকে মাথা তুলতে চাইল, কিন্তু সাফওয়ান তুলতে দিল না। জোর করেই মাথা নিজের বুকে চেপে রাখল। শিমু স্পষ্ট শুনতে পেল সাফওয়ানের বুকের অস্বাভাবিক ধুকপুকানি। দীর্ঘ সময় কেটে গেল নীরবতার মধ্যে। নীরবতা ভেঙে সাফওয়ান বলে উঠল, শিমু, আমরা কি পারি না আমাদের মাঝের এই যোজন যোজন দূরত্বের রীতি টানতে? আমরা কি পারি না আমাদের একটা সুখের সংসার সাজাতে? শিমুর কাছে সাফওয়ানের কণ্ঠ ভীষণ কাতর শোনালো। কি সহজ আবদার!
ইতিমধ্যে সাফওয়ানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। শিমু সাফওয়ানের বুক থেকে মাথা তুলে সাফওয়ানের চোখের দিকে তাকায়। সাফওয়ান লক্ষ্য করল শিমুর চোখ অসম্ভব রকম লাল হয়ে আছে। কান্না করার ফলে নাকের ডগাও ফুলে লাল হয়ে গেছে। শিমুর অভিমানে পরিপূর্ণ অক্ষিকোটরে জল থই থই করছে। সাফওয়ান শিমুর নীরবতা দেখে আবার প্রশ্ন করল, বলুন না, আমরা পারি না অতীত ভুলে গিয়ে আবার সবটা নতুন করে সাজাতে? হঠাৎ অভিমানী মেয়েটা একরাশ অভিমান নিয়ে বলতে শুরু করলো, কোনটাকে ভুলে যেতে বলছেন সাফওয়ান আপনি? বাসরাতের স্ত্রীকে প্রত্যাখ্যান করে চলে যাওয়াকে, নাকি প্রতিনিয়ত আমার অপমানিত হওয়াকে, নাকি নিজের সম্মান বিকিয়ে দিয়ে একটা মেয়ের শ্বশুর বাড়িতে পড়ে থাকাকে, নাকি দিনের পর দিন আপনার দাদির কটু কথা শোনাকে? আপনার যখন এতটাই আমায় অপছন্দ তবে বিয়ে কেন করেছিলেন আমায়? প্রতিনিয়ত আপনার আত্মীয়রা প্রতিবেশীরা আমায় নিয়ে হাসি ঠাট্টা করতো, আম্মা আড়াল করতো, কিন্তু আমি টের পেয়েই যেতাম। শিমু কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো, আপনি কি কখনো চিন্তা করেছেন বিয়ের রাতে একটা মেয়ে কতটা আশা স্বপ্ন বুকের মাঝে পুষে রাখে? কিন্তু সেদিন আপনি এলেন না। আমি পুরো রাত আপনার জন্য বসেছিলাম। সকালবেলা আপনার দাদি এসে বললো আমি নাকি অপয়া, আমি নাকি কলঙ্কিনী, তাই তার নাতি আমায় ফেলে চলে গেছে। আপনার দাদি প্রতিনিয়ত আপনার চলে যাওয়ার জন্য আমায় দায়ী করতো। বিয়ের পরে বাবা কতবার আপনার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বাবাকে মিথ্যে বলেছি। নিজের কষ্টগুলোকে আড়াল করে আমি আমার বাবার সাথে হাসি মুখে কথা বলেছি। শিমু এবার অসহায়ের মতো সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি কি এতটাই অপয়া? আমি যেটাই ধরতে যাই সেটাই কেন দুঃখ হয়ে যায় বলতে পারেন? আমিও তো আপনার জন্য এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলাম, কিন্তু আপনার প্রত্যাখ্যান পেয়ে সেগুলো কেমন ফিকে হয়ে গেছে। আমিও চাই সব ঠিক করে নিতে, কিন্তু আমার ভয় হয় যদি আপনি আবারও আমায় ছেড়ে চলে যান। আমি জানি আমি কোনো অবুঝ কিশোরী নই, কিন্তু আপনাকে আঁকড়ে বাঁচতে চাই। আমি আপনাকে ভালোবেসে বৃদ্ধ হতে চাই। কিন্তু পুরোনো কথাগুলো মনে পড়লে আমার বুকের ভেতর হাহাকার করে ওঠে, মনের মাঝে তীব্র অশান্তি হয় আমার। আমি এই সব কিছুর থেকে নিস্তার পেতে চাই সাফওয়ান। আমি ভালোবাসতে চাই আপনাকে। মোম যেমন আগুনের স্পর্শ পেয়ে গলে যায়, শিমু তেমন সাফওয়ানের উষ্ণ স্পর্শ পেয়ে নিজের বুকের মাঝে রাখা সকল কষ্ট প্রকাশ করে দিচ্ছে। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে শিমুর। নিজের সব অভিযোগ প্রকাশ করতে পেরে মনে শান্তি লাগছে ওর। খুব কাঁদতে ইচ্ছে করছে। সাফওয়ান শিমুকে আবার বুকের মাঝে আগলে নিল। শিমু আবারও কাঁদতে শুরু করলো। এই কান্না যেন দীর্ঘকালের অভিমানের পাহাড় ধসে পড়ার কান্না। সাফওয়ান শিমুর সমস্ত অভিযোগ মন দিয়ে শুনছে। নিজের করা ভুলের জন্য সে সত্যিই ভীষণ অনুতপ্ত। নিজের রাগ জেদকে প্রাধান্য না দিলে হয়তো আজকে মেয়েটার এই পাহাড় সমান অভিমান দেখতে হতো না। তাদের ভালোবাসায় একটা সংসার হতো এতদিন। সাফওয়ান শিমুর মাথা তুলে নিজের দিকে ঘোরালো। শিমু কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি আপনার সাথে অনেক অনেক অন্যায় করেছি, আমি জানি। আমি সেগুলোকে শুধরে নিতে চাই। আমার এই ভুলগুলো শুধরে নেবার জন্য আমি আপনার থেকে একটা সুযোগ চাই। দয়া করে আমাকে ফেরাবেন না। সাফওয়ান আবার কাতর স্বরে বলল, আমি গ্রামে বিয়ে করার জন্য মোটেই রাজি ছিলাম না, কিন্তু মায়ের কথা এক প্রকার বাধ্য হই মায়ের কথা রাখতে। মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমার আবার বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। এদিকে মা বাবার চাপ, অন্যদিকে বন্ধুদের ঠাট্টা, সব মিলে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। মায়ের কথা রাখতে আপনাকে বিয়ে করলাম ঠিকই, কিন্তু আপনাকে মেনে নিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আপনি জানলে অবাক হবেন, আমি আপনাকে বিয়ের আগে একবারের জন্য দেখিনি। কবুল বলার পরে আমি বিয়ের আসর ছেড়ে চলে এসেছিলাম। আপনার বাবা আমাকে আটকাতে গেলে আমি তাকে বলেছিলাম আমার জরুরি কাজ পড়ে গেছে। আপনার বাবা সেটা বিশ্বাসও করে নিয়েছিল, হাসি মুখে বিদায় দিয়েছিলেন আমাকে। মা ওই দিকটা সামনে নিয়েছিল, তাই কোনো ঝামেলা হয়নি। নিজের সাথে অনেক বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিলাম। মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে, কিন্তু আমি চাইলে সংসার নাও করতে পারি। নিজের জেদকে প্রাধান্য দিয়ে ঢাকায় চলে এসেছিলাম। ঢাকায় এসে মাকে বলেছিলাম আমি আপনার সাথে সংসার করতে চাই না। সেদিনের পর থেকে টানা 2 মাসে আমার সাথে মায়ের কোনো যোগাযোগ ছিল না। এর মাঝে আয়া নিল আমার বাসায় হুট করে। ওকে দেখে আমি অবাকই হই। ও আমাকে আমার ভুলগুলো সম্পর্কে অবগত করে। ইতিপূর্বে আপনার কথা মনে পড়লেও আমি আমার জেদকে প্রাধান্য দিয়েছি।
আয়ান যখন আপনার সাথে আমার করা অন্যায়গুলো সম্পর্কে ধারণা দিল, তখন আমি বুঝতে পারলাম নিজের জেদের বসে আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিয়েছে। ধীরে ধীরে আমার চিন্তাধারা বদলালো, আপনার প্রতি আমার অনুভূতি কাজ করতে শুরু করলো। আয়ানকে নিজের মনের কথাগুলো বললাম। আয়ান আমাকে আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে। আমিও নিজের করা ভুলগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে মরিয়া হয়ে উঠলাম। আয়ানের সাথে গেলাম বাড়িতে, যে সম্পর্কে বাড়ির কেউ কিছুই জানতো না। যাওয়ার পরের দিনই বাবা আমাকে আলাদা ডেকে নিয়ে অনেক বকাঝকা করলেন। বাবাকে কোনোরকম আয়ান সামনে নিল। বাবাও শান্ত হলেন। আমি তারপর থেকে নিজের স্বপ্ন দিয়ে চেষ্টা করছি নিজের ভুল শুধরে নেবার। আপনি কি আমাকে এখনো ক্ষমা করবেন না শিমু? আমি সত্যি চাই আপনার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শিমু। সাফন এবার আরো অসহায় কণ্ঠে বলে উঠল। আমি তো ভুল করেছি, আমি জানি। সেজন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমাকে অপরাধ বোধ থেকে মুক্তি দিন। একটি বিষাদময় রাতের শেষে একটি সুন্দর প্রভাতের আগমন, যে প্রভাত মুছে দিবে হয়তো বিষাদের ঘনঘটা। প্রভাতের সেই মিষ্টি আলো পৌঁছে যাবে সব আনাচে কানাচে, জাগাবে হয়তো কোনো এক প্রেম পুরুষের জন্য তার প্রিয়সীর হৃদয়ে প্রেম, ভেঙে যাবে হয়তো পাহাড় সমান অভিমানের বাধা। সূর্যের মিষ্টি আলো চোখে পড়তেই